আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহমিনা, তোমার কথা বোঝা যাচ্ছে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা, জি স্যার। ঘুম থেকে উঠেছে মনে হয়। এখন আমার জি কথা না বোঝা স্যার, যাচ্ছে? জ্বর আসছে, প্রচুর ঠান্ডা লাগছে স্যার। আরে, দোয়া কালকে করি করোনা টেস্ট করে আসছি। দোয়া করি আল্লাহ দ্রুত সুস্থ করে দিক তোমাকে। তাহমিনা, তোমার কথা বোঝা যাচ্ছে না। তাহমিনা, স্যার এখনো বোঝা যাচ্ছে না? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। এখন ঠিক আছে। তোমরা এই দ্বাদশ শ্রেণী, আমার অবাক লাগে যে সবাই ক্লাসগুলোতে এত লেট করে কেন জয়েন করে। অন্যান্য শাখার মেয়েরা তো দেখা যায় 2 মিনিটের মধ্যে মোটামুটি যারা ক্লাস করে সবাই এসে পড়ে। তোমাদের হলো সামনে পরীক্ষা, তোমরাই তো বেশি সিরিয়াস হওয়ার কথা। যাক, যারা আসে নাই তাদেরকে নিয়ে আমরা চিন্তা করে লাভ নেই। তোমরা যারা জয়েন হয়েছো, আমরা ক্লাস শুরু করে স্যার দিচ্ছি। হ্যাঁ বলো আশা। আমাদের নাকি ফেব্রুয়ারিতে ক্লাস খুলবে না। এটা তো আসলে সরকারি সিদ্ধান্তের বিষয়। সরকার একবার বলে খুলবে, আবার বলে আর একটু দেখে নেই। শিক্ষামন্ত্রী এবার বলে নাকি শিক্ষামন্ত্রী বলে এপ্রিলে খুলবে, এখন শেখ হাসিনা বলে আরো দেখে নেই। এখন কোনটা বলবো বলো। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলার পরে তো ওই কথার উপর আর কারো কথা নেই। তো প্রধানমন্ত্রী তো বলছে খুলবে না, ফেব্রুয়ারি মাসটা দেখবে। তো দেখুক। খুলে দেওয়াই ভালো। অবশ্যই খুলে দেওয়া ভালো। এখন আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই, কোনো মানে হয় না। স্টুডেন্টদের যথেষ্ট ক্ষতি হচ্ছে। সবকিছুই খুলে দেওয়া স্যার হয়েছে, শুধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব চলতেছে, ইলেকশন চলে, রাজনীতি চলে, মার্কেট চলে, পার্ক চলে, সব চলে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই ওদের সমস্যা। একবার বললো শুধু পরীক্ষার্থী যারা দ্বাদশ শ্রেণী আর হলো ক্লাস 10 দশম শ্রেণী এটা খুলে দিবে, তো এইটাই খুলে দিই। তাও তো তোমরা তো বড় আছো, তোমরা তো নিজের সচেতনতা সাবধানতা বুঝো। তো তোমরা মোটামুটি একটা শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে পারতা, ক্লাস করতে পারতা। তো এইটাও তো সরকার আবার অফ করে দিল। ছোট বাচ্চা যারা যে আছে, নার্সারি কেজি বা প্রাইমারি স্কুল, এটা দরকার আরো কিছুদিন বন্ধ রাখতো, যদি মনে করতো ওরা যে বন্ধ রাখা দরকার। আমার মতে সবই খুলে দেওয়া উচিত। একটু মনিটরিং করে সাবধানের সাথে যদি চালাই যেতে পারতো। কিন্তু এইভাবে দিনের পর দিন বন্ধ রেখে যে কি লাভ হবে, এটা বোঝা বড় মুশকিল। যদি সারা জীবনে এরকম 2-4 জন করে মারা যায়, 10 জন 12 জন মারা যায়, তাহলে যদি কয় না এরকম মারা যায় খোলা যাবে না, তাহলে তো লেখাপড়া না করলেও চলবে মনে হয়। তাই না? জি স্যার। না, এটা হয় না এটা। এখন ওরা কাদের পরামর্শ শুনতেছে, কোন সব পরামর্শ এরকম আত্মঘাতী পরামর্শ দিচ্ছে। এক, তোমরা তো ঢাকা শহরে বসবাস করো, তোমরা তো পড়াশোনার সাথে একটু সম্পর্ক আছে, ক্লাস করো, আমরা পড়াই। গ্রামের অবস্থা চিন্তা করো, যারা বইয়ের সাথে সম্পর্ক নেই, স্যারের সাথে সম্পর্ক নেই, জুম ক্লাসের বালাই নেই, তাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখো একবার। তারা যে পড়াশোনা এবার পড়াশোনা করছে খুব কোনোদিন, খারাপ এটা কি হবে মনে আছে রেজাল্ট। তাদের? তারা তো মনে করো যে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সময় যতটুকু পারতো ওইটুকু পারবে না, ওইটাও ভুলে গেছে।
ম্যাক্সিমাম মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে দিবে, অনেক মেয়েদের হয়তো বিয়ে দিয়ে দিয়েছে, অনেকে লেখাপড়া ছেড়ে দেওয়ার চিন্তা করছে, অনেকে কাজে লেগে গেছে। তো এখন সীমিত আকারে হলেও কলেজ খুলে দেওয়া উচিত। যাক, তোমরা অনেকে আসছো ক্লাসে, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমাদের কথা ছিল যে আমরা আজকে তো হলো সোমবার, আগামী বুধবার দিন তোমাদের এই আর্থিক বিবরণীর সর্বশেষ ক্লাসটা করব। এরপরে আমরা এই সপ্তাহে ক্লাস করা, আজকে ক্লাস চলছে, আগামী বুধবার দিন ক্লাস করার পরে আমরা আর্থিক বিবরণী চ্যাপ্টারটা সমাপ্ত করব। আমার বিশ্বাস তোমরা এখন আর্থিক বিবরণী ইনশাল্লাহ কম বেশি সবাই পারবা, ভালোই পারার কথা। অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আমরা ক্লাসে করেছি, সমন্বয়গুলো আলোচনা করেছি। তোমরা সেগুলো যদি মনে রাখো এবং সে আলোকে যে কয়টা অঙ্ক আমি এ পর্যন্ত তোমাদেরকে এই জুম ক্লাসে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, তোমরা যদি এই কয়টা অঙ্ক বাসায় বসে প্র্যাকটিস করো, নিশ্চয়ই সবগুলো অঙ্ক তোমাদের হাতে এখন আছে, নাকি বলো আছে তোমাদের কাছে? জি স্যার। হ্যাঁ, তোমাদের হাতে আছে এবং তোমাদের গ্রুপে তো আমি সবগুলো ক্লাসে এই পর্যন্ত শেয়ার করেছি, আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। তোমরা এগুলো, এই অঙ্ক কটা যদি, এই সমন্বয় কটা যদি করতে পারো, যে কটা সমন্বয় আমি তোমাদের সামনে দিয়েছি এই আর্থিক বিবরণী ক্লাসে, ইনশাল্লাহ তোমরা আর্থিক বিবরণী পরীক্ষা মিলাতে পারবে আল্লাহর রহমতে। কারণ এর বাইরে কোনো সমন্বয় বোর্ডে আসেও নি, আসবেও না। এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় তোমাদের ঘুরে ফিরে আসবে, তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে যদি পারো। একটা জিনিস শুধু আমি তোমাদের জন্য বাকি রেখেছি, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এই মালিকানা সত্ত্ব বিবরণীটা পরীক্ষায় একবার দুইবার আসছে। তো তোমরা এটাকে নিশ্চয়ই পরীক্ষা হওয়ার আগে কলেজ খুলবে, এটা তোমাদের যখন ক্লাস হবে তখন ক্লাসে আমি তোমাদেরকে এটা শিখাবো, কারণ এটা জমি শিখাইলেই তোমাদের জন্য ভালো হবে না। এটা না, শুধু আমাকে ক্লাসে মনে করে দিবা যে আর্থিক বিবরণীর মালিকানা সত্ত্ব বিবরণী দুই ভাবে করা হয়, একটা তোমার খাড়া ছক, আরেকটা বলা হয় প্রস্তাকারে, মানে যেটাকে বলা হয় আমরা ওই পাতালি ছক যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ, পাশাপাশি ছক। তো ওই ছকে আমরা এটা শিখাবো, আমি ক্লাসে শিখাবো তোমাদেরকে। এই পর্যন্ত যেগুলো শিখেছো এগুলো যদি আয়ত্ত রাখতে পারো, মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ আর্থিক বিবরণী তোমাদের প্রবলেম হবে না আমার বিশ্বাস। তো দেখো, আমরা আর্থিক বিবরণীর আজকে একটা রেওয়া মিল তোমাদের সামনে দাঁড় করিয়েছি। এখানেও অনেক তথ্য রয়েছে, এই তথ্যগুলো তোমাদের খুব ভালো কাজে লাগবে। জনতা কোম্পানি লিমিটেডের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল দেওয়া আছে। আমি আমি একবার করে রেওয়া মিলটা পড়ে যাচ্ছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখান থেকে তোমরা প্রশ্ন করবে। কলকবজা ও যন্ত্রপাতি, দালান কোঠা, ইজারা সম্পদ 1/7/19 থেকে 10 বছর, এই বিষয়টা তোমাদের সাথে এর আগেও আলোচনা করেছি। 1/7/19 থেকে 10 বছর এখানে দেওয়া আছে। আচ্ছা, যদি তোমাদের পিছনের কথা আমি আরেকটু স্মরণ করে দিই, ইজারা সম্পদ 10 বছরের জন্য নেওয়া হয়েছে 2019 সালের জুলাই মাসের 1 তারিখে, আর আমরা অঙ্কটা করতেছি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে 4,75,000 টাকা এখানে ইজারা সম্পদ রয়েছে, এটা কয় বছরের টাকা একটু যদি হিসাব করে বলো। মানে ইজারা অবলম্বন বের করতে এই 4,75,000-কে কয় দিয়ে ভাগ করতে হবে বলো দেখি, কে বলতে পারবা? স্যার 9.5 বছর দিয়ে ভাগ করবো। 9.5 বছর দিয়ে 9.5। 9.5। কারিমা বলো তো কত দিয়ে ভাগ করবা? কারিমা?
কারিমা কথা বলছো না কেন? ভাত খাচ্ছ? স্যার 9.5ই মনে হইতেছে। মনে হইতেছে বললে তবে না, কনফিডেন্টলি বলতে হবে, তোমার কনফিডেন্স থাকতে হবে তোমার কথার উপরে। স্যার 9.5 দিয়ে ভাগ হবে, একদম হ্যাঁ কনফিডেন্স স্যার, নেই। 9.5 দিয়েই হবে হয়তো। আবার হয়তো করে দাও। আচ্ছা রামিশা বলো তো। স্যার 9.5ই হবে। 9.5ই হবে। ওকে, সবাইকে ধন্যবাদ, ভেরি গুড। 9.5ই হবে। তাহমিনা 9.5 হবে, রাইট, তোমার অ্যান্সারও রাইট। কারণ এটা 6 মাস অলরেডি পার হয়েছে, আর এখন 1 বছর পার হবে, আর এটাকে 9.5 দিয়ে ভাগ করে অবলোপন বের করতে হবে। ভেরি গুড সবাইকে। প্রাপ্য হিসাব, ক্রয়, বাট্রা। এই বাট্রা এটা কোন ধরনের বাট্রা? এটা কারবারি বাট্রা নাকি নগদ বাট্রা? নগদ ভাট্টা। কোথায় যাবে? এটা কোথায় যাবে তাহমিনা? স্যার, পরিচালন ব্যয়ে যাবে। পরিচালন বেড়ে যাবে, ভেরি গুড। যদি কারবারি বাট্রা হয় তাহলে ক্রয় বাট্রা আর বিক্রয় বাট্রা, ডেবিট দিকেরটা বিক্রয় থেকে বাদ, ক্রেডিট দিকেরটা ক্রয় থেকে বাদ, যদি লেখা থাকে কারবারি বাট্রা। আর শুধু বাট্রা মানে এটা নগদ বাট্রা, এটা চলে যাবে পরিচালন ব্যয়, পরিচালন আয়ের মধ্যে। ভেরি গুড। ভাড়া খরচ আছে 5/3 1,50,000 টাকা। এটা জিনিয়া বলবা যে এখানে ভাড়া অগ্রিম আছে কয় টাকা? জিনিয়া। ভাড়া 5/3 আছে 1,50,000 টাকা, এখানে অগ্রিম আছে কয় টাকা? আর যদি অগ্রিম না থাকে তাহলে কি আছে সেটা বলো। জিনিয়া কি ঘুমাই গেছো? আশা? কি করতে পারবা এখানে ভাড়ার ব্যাপারটা? স্যার এখানে তো বকেয়া আছে। বকে আছে, ভেরি গুড, ওকে ভেরি গুড। তাহলে বকেটা কেমনে বের করবা? 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। ওকে ফাইন, ধন্যবাদ। এখানে 3 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে গুণ হবে, তাইলে বকেয়া ভাড়া পাওয়া যাবে। এবার আছে বিনিয়োগ, আছে 1/7/2020, অর্থাৎ বিনিয়োগের সুদ ধরতে হবে 6 মাসের। মজুরি আছে, প্রারম্ভিক মজুদ পণ্য, শিক্ষানবিশ ভাতা, এটা অপরিচালন ব্যয়। শিক্ষানবিশ ভাতা হচ্ছে অপরিচালন ব্যয়। বেতন খরচ 11 মাস আছে 2,20,000 টাকা। বেতন কি বকেয়া আছে না অগ্রিম আছে রামিশা? এখন স্যার বকেয়া আছে 1 মাস। কেমনে বের করবা? স্যার 11 দিয়া মোট টাকারে ভাগ দিলে বেরোয় যাবে, 1 দিয়ে গুণ দিতে হবে না আর। হ্যাঁ, ভেরি গুড। 11 দিয়ে ভাগ দিলে যেটা এটি 1 মাস আর কি, এটি 1 ভাগ। তো 1 ভাগকে 1 দিয়ে গুণ দিলে জি যা, স্যার। না দিলেও তা একই, এই জন্য গুণ দেওয়া দরকার হয় না। তো এটা 11 জি দিয়ে ভাগ স্যার। দিলে 1 মাসের বকেয়া পাওয়া যাবে। ফাইন। এরপরে আছে জি পণ্য স্যার। ফেরত, মানে পণ্য ফেরত বলতে এটাকে বোঝায় বিক্রয় ফেরত। আর ক্রেডিট দিকেটা হচ্ছে ক্রয় ফেরত। অনাদায়ী পাওনা, অনাদায়ী আমদানি শুল্ক, হাতে নগদ ও ব্যাংকে জমা চলতি সম্পদ, এটা এই হচ্ছে বিষয়। এদিকে আছে আদায়কৃত মূলধন, প্রতিটি 10 টাকা করে, 10 টাকা দরে 30 লক্ষ টাকা, তাহলে শেয়ার সংখ্যা হবে 3 লাখ। প্রদেয় হিসাব, বিক্রয়, রক্ষিত আয় বিবরণীর জের, বাট্টা, এটা নগদ বাট্টা, এটা পরিচালন আয়। মোট লাভ বের করার পরে মোট লাভের সাথে আগে যোগ করব পরিচালন আয়, সেই পরিচালন আয়ের মধ্যে যাবে এই বাট্টা। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় এটা ঠিক হয়নি, এটা জেনে রাখো। পণ্য বিক্রয় যে 20,40,000 টাকা করে পণ্য বিক্রয়, এটা বেশি লেখা হয়েছে, তোমরা এটা লিখো না, এটা বাদ দিয়ে দিও। এই যে পণ্য বিক্রয় লেখা 3,65,000 টাকা, এটা এখানে ভুল, বেশি লেখা হয়ে গেছে। ওই যে বিক্রয় উপর যেটা আছে 20,40,000 টাকা, এটি হবে পণ্য বিক্রয়। কেমন? আমি এটা থেকে মুছে দেবো না, রেওয়ামিল থেকে। তোমরা এটা খেয়াল রেখো যে পণ্য বিক্রয়
এটা 3,65,000 টাকার, এটা হবে না। দেখি আমি এটা এখান থেকে এটা কেটে দিই। এই পণ্য বিক্রয়টা হবে না, শুধু পণ্য বিক্রয় এটাই রাইট হবে। হ্যাঁ, এটা যেটা আছে বিক্রয়, এটা রাইট। এবার 10% ঋণ, ঋণ আছে 1/7/2019। ঋণের সুদটা কয় মাসের হবে? 6 মাসের। 6 মাসের। আর কেউ কিছু বলবা? কারিমা? স্যার ঋণের সুদ বছরের হবে। 1 বছরের হবে, 6 মাসের নয়। এটা 1 বছরের হবে, কারণ একটা তারিখ আছে জি 19 সাল। 19 সাল যদি থাকে তার মানে বুঝতে হবে এখানে 1 বছরের বেশি। অতএব 1 বছরের বেশি হইলে সুদ ধরতে হয় 1 বছরের। হ্যাঁ, সুতরাং এটা 6 মাসের হবে না। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার। তো হ্যাঁ ইয়াসনা, ভালো আছো? তুমি দেরি কেন? স্যার এমনি ভুলে দেরি হয়ে গেছে। হ্যাঁ, যা খেয়াল করো, ক্লাসে দেখো। সরি স্যার, এরপর থেকে আর হবে না। আচ্ছা ওকে, দেখো ক্লাসে খেয়াল করো। তো ঋণের সুদটা হবে পুরো 1 বছরের। এটা তারিখ দেখে বুঝবা, তারিখ যেহেতু 19 সাল দেওয়া আছে, সুতরাং এটা 1 বছরের সুদ হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি 25,000 টাকা। পণ্য ফেরত বলতে এটা ক্রয় ফেরত। শিক্ষানবিশ সালামি। সাধারণ সঞ্চিতি তহবিল। সাধারণ সঞ্চিতি অর্থাৎ এটা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যায়। তো এরপরে দেখো আমরা সমন্বয়ে চলে যাই, যেটা হলো আমাদের মূল জায়গা, যেটা বুঝতে হবে। এখানে সমন্বয়গুলো ভালো করে খেয়াল করবা। তোমাদের জন্য কিন্তু এটা অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় নিজেরা করতে হবে। এটা আমি আজকে করে দিইনি, বা যেহেতু অনেকগুলো অঙ্ক করেছো, এটা আমি করে দিব না, তোমরা নিজেরা করবা, আমি শুধু বুঝাই দিব। সমাপনী মজুদ পণ্য 10,50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 50,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইতে লেখা হয়নি। সমাপনী মজুদ পণ্য 10,50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 50,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা ক্রয় বইতে লিপিবদ্ধ হয়নি। তোমরা বলো তো এই সমন্বয়টা কি কাজ করতে হতে পারে? সমাপনী মজুদ পণ্যের সাথে এটা কি কাজ হবে? স্যার মাইনাস করে দিব। মাইনাস করে দিব? কেন মাইনাস করে দিব কারিমা? স্যার সমাপনী মজুদ পণ্যের ভিতরে পণ্য অন্তর্ভুক্ত আছে, এই জন্য পণ্যটাকে বাদ করে দিব। বাদ করে কি করবো? এটা বাদ দিবা কেন? কারণটা কি? পণ্যটা কেন বাদ দিয়ে দিবা? সমাপনী মজুদ মানেই তো যেখানে কারবারের পণ্য ক্রয় করা হয়, যদি সেই পণ্য বিক্রি না করতে পারে তাহলে সেই পণ্য মজুদ পণ্যের মধ্যে থাকে, তাই না? আচ্ছা, আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি কথা বলি আমাদের সাধারণ লাইফ থেকে। ধরো তোমার বাবা মা তোমাদের বাসায় যে বাজার করে, ওনারা যা ক্রয় করে সব ক্রয় খাতায় লিখে রাখে, এটাকে ক্রয় বই বলা হয়। ধরো সমস্ত ক্রয়গুলাকে ওনারা হিসাব করে রাখে যে কত টাকা খরচ হইলো, এটা জানার জন্য ক্রয় বই লিপিবদ্ধ করে রাখে, ধরে নাও। তো আমরা যে বাজারগুলো প্রতিনিয়ত ব্যবহার করি, মানে আমাদের খাবার কাজে ব্যবহার হয়,
যেটা আমরা খাই না, মানে খাওয়া হয় না ওই দিন, ওই খাবারটা আমরা কি করি, কোথায় রাখি? আমাদের খাবারটা রাখি ফ্রিজে কোথায়? রাখা হয়। কোথায়? ফ্রিজে। ফ্রিজে। আচ্ছা, ফ্রিজে রাখা হয়, ফাইন। তো ধরো ফ্রিজটাকে বললাম আমি সমাপনী মজুদ, গোডাউন, স্টোর। বললাম যে যেটা খাইতে পারি নাই এটা মজুদ রইলো। মজুদ রইলো কোথায়? ফ্রিজে। মজুদ রইলো ফ্রিজে, এটা হলো আমাদের স্টোর, গুদাম বা স্টক। এটা আমরা ধরে নিলাম, মনে করলাম। তারপরে কারবারে যাব আমরা পরে, আগে ঘর থেকে শিখে আসি। এখন বলা হইলো যে আচ্ছা কারিমা, যদি বলি যে কারিমার বাবা 5,000 টাকার শিং মাছ কিনেছে, যা ক্রয় ফ্রিজের মধ্যে রয়েছে, কিন্তু ক্রয় বইয়ে লেখা হয় নাই। আমি আগে বলছি ফ্রিজটা মানে মজুদ পণ্য, স্টোর, গুদাম, স্টক। যেখানে ফ্রিজে যদি মাছ যেহেতু খাওয়া হয় নাই, তো মাছ না খেলে কোথায় থাকবে? ফ্রিজে থাকবে, এটাই স্বাভাবিক। আমি যদি বলি যে কারিমার বাবা 5,000 টাকার দেশি শিং মাছ কিনেছে, যা ফ্রিজের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু ক্রয় বইয়ে লেখা হয়নি, এখন তোমার কি করা উচিত? কি করা উচিত? কি করলে তোমার কাজটা ঠিক হবে? ফ্রিজ থেকে মাছটা ফেলে দিতে হবে, নাকি শুধু ক্রয় বইয়ে লিখবো, শুধু ক্রয় বইতে লিখে রাখবো। ক্রয় বইতে লিখে রাখবো? তাহলে ফ্রিজ থেকে ফালানোর কোনো প্রয়োজন নাই, আছে কি? না স্যার। ঠিক এখানে তো ঠিক ঘটনাটা সেম। সমাপনী মজুদ পণ্যের মধ্যে 50,000 টাকার পণ্য আসে, যেটা ক্রয় বই লেখা হয় নাই, তাহলে এটা কি করতে হবে? এটা একই কাজ করতে হবে তাহলে। ব্যাপারটা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। অর্থাৎ আমি পণ্য যেহেতু কিনেছি, আমার মজুদ পণ্যের মধ্যে থাকবে, স্টোরে থাকবে, গুদামে থাকবে, এটাই স্বাভাবিক। শুধু ক্রয় বইতে লিপিবদ্ধ হয় নাই, তার মানে আমার ক্রয়ের মধ্যে লিখতে হবে ধারে ক্রয় হিসাবে, আমি ক্রয়ের সাথে যোগ করে দেব, আর প্রদেয় হিসাবে যোগ করে দেব। মজুদ পণ্যের সাথে এটার কোনো কাজ করতে হবে না, অলরেডি করা আছে। যদি বলতো এটা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয় নাই, তাহলে আমরা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করতাম, বাট এখানে অন্তর্ভুক্ত হয়ে আছে, অতএব আমাদের যোগ করার দরকার নেই। আর আছে বিধে আমরা বাদ দিয়ে দিব না। তোমরা আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো। এরা বুঝছো সবাই? পরীক্ষায় কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যত খাতা দেখেছি এই পর্যন্ত, 90% স্টুডেন্ট, 90% মেয়েরা এটা সমাপনী মজুদ থেকে বাদ দিয়ে দেয়। ওই যে লেখা আছে অন্তর্ভুক্ত আছে, এই অন্তর্ভুক্ত লেখা থাকার কারণে এটাকে বাদ দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু বাদ যাবে না, কারণ অন্তর্ভুক্তই থাকবে। সুতরাং এই সমন্বয়টা ভালো করে খেয়াল করবা, যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি ক্রয়কৃত মাল অন্তর্ভুক্ত থাকে, এটা ক্রয় বই লেখা হয় নাই, এটা কাজ শুধু ক্রয়ের সাথে যোগ করে দেওয়া, আর প্রদেয় হিসেবে যোগ করে দেওয়া। সমাপনী মজুদ পণ্যের সাথে এটার কোনো কাজ করতে হবে না, কারণ এটা মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকারই কথা ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমায় বলো, যদি কেউ না বুঝে থাকো। স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। এবার আরেকটা সমন্বয় তোমাদের সাথে সামনে আসছে। এর আগে আগের ক্লাসে এই সমন্বয়টা আসছে ভিন্নভাবে, আর এখন আসছে আরেকটু ভিন্ন রূপে, নতুন উপায়ে। 30 জুন 2020 তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1,50,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। 30 জুন 2020 তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1,50,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। নিচে 7 নম্বর সমন্বয়ে বলা আছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে, মানে অবচয় ধার্য করো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, 2 নম্বর সমন্বয়ের কাজটা কি হবে বলো তো প্রথমে? মজুরির সাথে সংস্থান ব্যয় বাদ যাবে, আর যন্ত্রপাতির সাথে যোগ হবে সংস্থান ব্যয়। যোগ হবে, ফাইন। এরপরে তুমি যখন এই যে এখানে যন্ত্রপাতি লেখা আছে 19 লক্ষ টাকা,
এটা লেখা আছে 19 লক্ষ টাকা যন্ত্রপাতি। অবচয়টা কিভাবে ধরবা? স্যার 10% অপচয় ধরবো। কয় টাকার উপরে? এখানে যেহেতু 30 জুন তারিখে ক্রয় করা হয়েছে, এখানে কোনটা নতুন ক্রয় করা হয়েছে? এই যে 19 লাখ টাকার মধ্যে নতুন কোনটা পুরান কোনটা আমরা বুঝবো কিভাবে? তোমাদের আমি আবার একটু স্মরণ করে দিই, আগের ক্লাসে বলছিলাম ওইখানে ছিল ধরো 3 লাখ টাকা, নতুন কিনছে 50,000 টাকা, আমরা বলছিলাম 3 লাখ নতুন, 50,000, 3 লাখ পুরান, 50 নতুন। যেটা নতুন এটা অবচয় ধরছে 6 মাস, যেটা পুরান ধরছিলাম 1 বছর। তো এখানে তো 19 লাখ টাকা আছে, এর মধ্যে নতুন কোনটা পুরান কোনটা? আর 1,50,000 টাকা সংস্থাপন ব্যয় আছে, তাহলে আমরা অবচয়টা কিভাবে ধরবো? একটু ভাইবা চিন্তা দেখো। স্যার আরেকবার একটু বলেন না। আবার বলছি, তোমার দেখো সমন্বয় বলছি, 30 জুন তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1,50,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। আমাদের কাজ হচ্ছে এটা মজুরি থেকে বাদ দিব আর যন্ত্রপাতির সাথে যোগ করব। তো যন্ত্রপাতি আছে 19 লাখ টাকা, আর যোগ হবে 1,50,000 টাকা, তা যন্ত্রপাতি হয়ে গেল 20,50,000 টাকা। আমার প্রশ্ন তোমাদের কাছে, যে এই 20,50,000-এর মধ্যে নতুন কত আর পুরাতন কত? স্যার পুরাতন তাহলে 19 লাখটা, আচ্ছা, ওটার উপর 10% অবচয় দিব। আর স্যার আরেকবার একটু পেজটা চেঞ্জ করবেন। হ্যাঁ শিওর। আর এরপরে হচ্ছে এইটারটা দিব হচ্ছে 6 মাসের। মানে সমন্বয়ের যেটা আছে ওটা 6 মাসের দিব না স্যার? 6 মাসের দিবা, কিন্তু সমন্বয়টা তো এরকম যন্ত্রপাতি, এটা তো সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি যে কিনেছি সেটা সংস্থাপন হ্যাঁ, ব্যয়। তাহলে স্যার জানি না, আপনার বলে দেন। আচ্ছা, বলে দেবো, অসুবিধা নেই। আর কেউ চেষ্টা করে বলবো আর আমি সে বলবা? হ্যাঁ আমি এবার বলছি, খেয়াল করে শোনো। তোমাদের আগের ক্লাসে যন্ত্রপাতির বিষয়ে যে আলোচনা করেছিলাম সেটা তো আগের ক্লাস থেকে তোমরা আবার আবার দেখে নিবা। এটা বলছি, যদি এরকম হয় সংস্থাপন ব্যয় 1,50,000 টাকা যেহেতু দেওয়া আছে, এবং এটা বলা আছে যে 30 জুন তারিখে এই সম্পদ ক্রয় করা হয়েছে, আর এখানে লেখা আছে যন্ত্রপাতি 19 লাখ টাকা। তো যেহেতু 19 লাখ টাকার মধ্যে নতুন কত পুরাতন কত আলাদা করে এরকম কোনো নির্দেশনা অঙ্কের মধ্যে দেওয়া নেই, যে কোনটা আগে ছিল কোনটা পরে আছে, এরকম যেহেতু কোনো নির্দেশনা অঙ্কের মধ্যে নেই, সুতরাং তোমাকে বুঝতে হবে এই 19 লাখ টাকার যন্ত্রপাতি পুরোটাই নতুন। মানে আগে কোনো যন্ত্রপাতি ছিল না, পুরোটাই নতুন ক্রয় করা হয়েছে। সুতরাং 19 লাখ টাকা যোগ 1,50,000 টাকা, এই 20,50,000 টাকা যন্ত্রপাতি এই পুরোটাই নতুন। সুতরাং পুরা 20,50,000 টাকার উপরই 6 মাসের অবচয় ধরতে হবে। পুরো টাকাটার উপরই অবচয় ধরবো 6 মাসের, মানে কোনোটাই 1 বছর হবে না, কোনোটা 6 মাস হবে না। অর্থাৎ 19,50,000 এটার সাথে তোমার যোগ করে 1,50,000 পুরো টাকাটার উপর 6 মাসের অবচয় ধরতে হবে, ঠিক আছে?
স্যার কেন জানি কোনো সাউন্ড আসতেছে না। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, এবার আসছে। হ্যাঁ, আমি বলতেছি যে যন্ত্রপাতির অবচয় ধরবা 19 লাখের সাথে 1,50,000 যোগ করে পুরো টাকাটাই নতুন, মানে পুরো মেশিনটাই নতুন, 6 মাস আগে ক্রয় করা হয়েছে। সুতরাং পুরা 20,50,000 টাকারই তুমি 6 মাসের অবচয় ধরবা। বুঝতে পেরেছো? তার মানে এখানে একটা জিনিসেরই কথা বলা, অনেকগুলো না, একটা জিনিসেরই কথা বলা। হ্যাঁ, একটা মেশিনে মানে একটা একসাথে কিনেছে, পুরোটাই কিনেছে 30 জুন তারিখে, মানে আগে থেকে ছিল না কারবারের মধ্যে যন্ত্রপাতি। ও আচ্ছা, জি স্যার বুঝেছি। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার, কিন্তু স্যার আমরা বুঝবো কিভাবে পরীক্ষার সময়? এই যে বুঝবো, এই যে এইভাবে যে তারিখ দেওয়া আছে যে 30 জুন তারিখে কিনেছে, যদি বলে দিত নতুনটার দাম 9 লাখ টাকা, এখানে যে উল্লেখ থাকতো যে 30 জুন 2020 তারিখে ক্রয়কৃত 9 লাখ টাকার যন্ত্রপাতি যদি বলা থাকতো, জি তখন স্যার। আমরা বলতাম 19 লাখের মধ্যে 9 লাখ নতুন আর 10 লাখ পুরাতন। জি স্যার, এবার যেহেতু বুঝেছি। এখানে এই কথা বলা নাই, শুধু বলছে নতুন ক্রয়কৃত যন্ত্রপাতি, নতুন কত উল্লেখ নাই, সুতরাং পুরোটাই নতুন। জি স্যার। ঠিক আছে, পার্থক্যটা বুঝছো? জি স্যার বুঝেছি। ওকে ফাইন। তাহলে তোমরা এটা অবচয় ধরবা, 6 মাসের অবচয় ধরবা সব পুরো টাকাটার উপরে। এবার দেখো, মোট অনাদায়ী পাওনা 40,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 30,000 টাকায় উন্নীত করো। এখানে অনাদায়ী পাওনা আছে 30,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 25,000 টাকা। তোমাকে এখানে বলে দিচ্ছে মোট অনাদায়ী পাওনা 40,000 টাকা। বলো নতুন অনাদায়ী পাওনা কয় টাকা হবে? 10,000 টাকা। হ্যাঁ, নতুন অনাদায়ী পাওনা 10,000 টাকা। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে কয় টাকা? স্যার 30,000 টাকা। 30,000 টাকা। ওকে, না, ভেরি গুড। sorry, হ্যাঁ, 30,000 টাকা হবে তাহমিনা, ভেরি গুড। টাকায় বললে, পর্যন্ত বললে এটা নতুন হয়, আরো বললে, দ্বারা বললে আগেরটার সাথে যোগ করে বলতে হয়। শব্দ দুটো খেয়াল করো, আরো 30,000, 30,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, তাহলে এটা বাড়াইতে হয়। আর যদি টাকায়, টাকা পর্যন্ত এই ধরনের কথা থাকে, তাহলে যেটা দেওয়া থাকবে এটাই নতুন, তাহলে নতুন সঞ্চিতি 30,000 টাকাই হবে, আর নতুন অনুযায়ী পাওনা হবে এখানে 10,000 টাকা। তাহলে তুমি কাজ করবা, দেখবা রেওয়া বিশদ আয় বিবরণী করার সময় অনাদায়ী পাওনা 30,000 যোগ নতুন 10,000 মোট হলো 40,000, যোগ নতুন সঞ্চিতি 30,000 টাকা মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 25,000 টাকা। ঠিক আছে, এইভাবে পড়বা। বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় 50,000 টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে, যা এখনো বিক্রয় বলে নিশ্চিত নয়। এটার কাজ তোমাদের তোমরা পারো, করেছো আগে, যে এটা বিক্রয় থেকে বাদ আর দেনাদার থেকে বাদ। বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় করা হলে এটা কাজ হলো বিক্রয় থেকে বাদ আবার দেনাদার থেকে বাদ 50,000 টাকা। উক্ত পণ্য বিক্রয়ের উপর 20% মুনাফা ধরে বিক্রি করা হয়েছে, তাহলে এই বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা বের করে আমরা যদি মুনাফাটা মাইনাস করে দেই, তাহলে এই পণ্যের ক্রয় মূল্য পাওয়া যাবে। সেই ক্রয় মূল্য সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করতে হবে। আমি আবার বলছি, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় হইলে এটা বিক্রয় থেকে বাদ, দেনাদার থেকে বাদ। যেহেতু উক্ত পণ্য বিক্রয়ের উপর 20% মুনাফায় বিক্রি করা হয়েছে, তাহলে এই বিক্রয় মূল্য থেকে 20% মুনাফা যদি মাইনাস করে দেই, তাহলে যে মূল্য পাওয়া যাবে, তাহলে ওই পণ্যের এটা ক্রয় মূল্য বা ব্যয় পাওয়া যাবে। সেই ক্রয় মূল্য সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করতে হবে। কেমন? এরপরে মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ প্রদানের ব্যবস্থা রাখতে হবে, এটা বলে ঘোষণাকৃত লভ্যাংশ। আর আয়কর সঞ্চিতি বাবদ 80,000 টাকা সংরক্ষণ করতে হবে। আয়কর সঞ্চিতি এটা যাবে বিশদ আয় বিবরণীতে, আবার চলতি দায়। বিশদ আয় বিবরণীতে কিভাবে যাবে? যাবে সবার শেষে কর পূর্ব নিট মুনাফা বের করে বাদ আয়কর সঞ্চিতি, তাহলে কর বাদ নিট মুনাফা বের হবে, কর বাদ নিট মুনাফা বের হবে এই আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পরে। তারপরে আসবে দাঁড়ান কোটার অবচয়, তোমরা পারো
যন্ত্রপাতির অবচয় তোমাদের আমি বলেছি, নিশ্চয় তোমরা পারবা। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ সমন্বয় এখানে আছে, 3টা সমন্বয়। একটা হলো 1 নম্বর সমন্বয়, 2 নম্বর সমন্বয় এবং 4 নম্বর সমন্বয়। কোন 4 নম্বরে বলছি কি না, সাধারণ সঞ্চিতি 4 নম্বর সমন্বয়টা এখানে হবে না, এই 3 নম্বর সমন্বয়টা। ধরো আমি আরেকবার একটু এটা এখান থেকে বাদ দিবা। তোমরা অঙ্ক করার সময় এটা বাদ দিয়ে নিবা, কারণ এখানে আয়কর সঞ্চিতি নিচে লেখা আছে, আয়কর সঞ্চিতি 80,000 টাকা ধরতে হবে, নিচে বলা আছে, এটা ধরে করবা। দালান কোঠার উপর 10%, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। ক নম্বরে প্রশ্ন করা হয়েছিল যে আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো, আদায়যোগ্য প্রাপ্য হিসাব। খ নম্বরে বলা আছে কোম্পানির মোট লাভের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলা আছে মোট মুনাফা 14,50,000 টাকা ধরে কোম্পানির নিট মুনাফা পরিমাণ নির্ণয় করো, নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তোমরা অঙ্কটা নিজেরা করবা বাসায়। আমি ক নম্বরটা তোমাদের এখানে করে দিয়েছি যে আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ। প্রাপ্য হিসাব লেখা আছে 5,80,000 টাকা, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। তো তোমরা জানো বিক্রয় অথবা ফেরত শর্তে যদি বিক্রয় থাকে সেটা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করতে হয়। এটা প্রাপ্য হিসাব থেকে মাইনাস বাদ ফেরত শর্তে বিক্রয়। এবার অঙ্কে বলে দিছে মোট অনাদায়ী পাওনার পরিমাণ 40,000 টাকা। যেহেতু রেওয়া মিলে অনাদায়ী পাওনা 30,000 টাকা দেওয়া আছে, তাই নতুন অনাদায়ী পাওনা হবে 10,000 টাকা, এটাও প্রাপ্য হিসাব থেকে মাইনাস। সমন্বয়ে আরো বলেছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 30,000 টাকায় উন্নীত করো। তো 30,000 টাকায় উন্নীত করার মানে হচ্ছে এটা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এটাও প্রাপ্য হিসাব থেকে মাইনাস। এটা মাইনাস করার পরে যে টাকাটা থাকলো তাকে বলা হয় আদায়যোগ্য প্রাপ্য হিসাব। এটা আরেকটা নাম আছে নিট প্রাপ্য হিসাব। নিট প্রাপ্য হিসাব বললে কথা বলতে হবে, আদায়যোগ্য প্রাপ্য হিসাব বললে এটা বের করতে হবে। এটা আরেকভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপনযোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো, তখনও এটাই করতে হবে। 3টা প্রশ্নের বেলা একই উত্তর। আমি নামগুলো আবার বলছি, আদায়যোগ্য প্রাপ্য হিসাব অবলিক নিট প্রাপ্য হিসাব অবলিক আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপনযোগ্য প্রাপ্য হিসাব। 3টা কথার সময় তোমাকে এই একই উত্তর দিতে হবে যে নিট প্রাপ্য হিসাব বের করতে হবে। নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝতে পেরেছো। মেয়েরা বুঝছো কি আমি কি বলতে চেয়েছি? জি স্যার, বুঝতে পেরেছি। মানে 3টা প্রশ্নের একই উত্তর, মানে সমার্থক, শব্দগুলো সমার্থক। আদায়যোগ্য প্রাপ্য হিসাব, নিট প্রাপ্য হিসাব, আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপনযোগ্য প্রাপ্য হিসাব। এই 3টা কথার বেলায় তোমাকে এই উত্তরটা বের করতে হবে। ক নাম্বারের জন্য এটা প্রায়ই পরীক্ষায় আসছে। হ্যাঁ, লামিয়া সুলতানা কি তোমাদের ক্লাসে কেউ আছে? লামিয়া সুলতানা? না স্যার। তাহলে ওকে অ্যাড করার দরকার নেই। তো এইবার তোমরা এইভাবে অঙ্কটা করবা। দেখো আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, একটু পরে বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হলে তোমাদের অ্যাড করার দরকার নেই। বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি সফটটা এঁকে রেখেছিলাম, বাট তোমরা এই অঙ্কটা বাসায় করবা, সবাই বাসায় করবা। স্যার প্রেজেন্ট কি দিব চ্যাট বক্সে? প্রেজেন্টে মানে প্রেজেন্ট দিব নাকি চ্যাট বক্সে? না, আমাকে তো প্রেজেন্ট তো তোমাদের কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি, যারা ক্লাসে অ্যাড হচ্ছে আমার সামনে তো আছে, আমি লিঙ্ক নিয়ে নিচ্ছি ক্লাস থেকে। আচ্ছা স্যার। তো দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। এখন বন্ধ হয়ে গেলে তোমাদের জয়েন করার দরকার নেই, যদি কোনো কোশ্চেন থাকে আমি বলতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? নাই, ফাইন। ঠিক আছে, ক্লাস সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ।